বার্সেলোনা কি আবার জাভির যুগে ফিরে যাচ্ছে? হ্যান্সি ফ্লিকের জাদু কি তবে শেষ? অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু সব প্রশ্নের উত্তর দেওয়ার আগে যদি আপনি চ্যানেলে নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের ফুটবল অ্যানালাইসিস কন্টেন্ট কিন্তু আমরা প্রত্যেকটা দিন নিয়ে আসি। শুরুতেই বালদের ইনজুরি আপডেট দিয়ে শুরু করি। বালদের যে কনকাশনটা ছিল এটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্টেনশনালও ছিল না, কারণ যারা ফুটবল দেখেন ডিফেন্ডাররা কিন্তু সবসময় শোল্ডার ট্যাপিংয়ের মাধ্যমে কিন্তু ডিফেন্ড করে। বালদের ক্ষেত্রে ইট ওয়াজ আনলাকি যে সেটা তার গলায় যায় লাগে এবং তার ব্রিদিংয়ে একটা প্রবলেম হয়। বাট বার্সেলোনা থেকে কিন্তু জানানো হয়েছে যে বালদে এখন সম্পূর্ণরূপে সুস্থ এবং নেক্সট ম্যাচে সে কিন্তু মাঠে নামার জন্য রেডি। এখন বাকিটা ট্রেনিং সেশনে দেখা যাবে সে কতটুকু সুস্থ আছে বা তার কোনো সাইড ইফেক্ট দেখা যাচ্ছে নাকি। এবার চলে আসি একেবারে মেইন খেলার পয়েন্টে। বার্সেলোনা প্লেড লাইক শিট। এখন হ্যাঁ, আমি যখন এই ভিডিওটা আপলোড দিচ্ছি তখন তার আগেই হয়তো আপনারা আরও অনেক ইউটিউবারদের ভিডিও দেখে আসছেন। তারা কি বলছে আমি জানি না, হয়তো বা বলতে পারে না বার্সেলোনা ভালো খেলছে হ্যান ত্যান। যদি এমন বলে থাকে আমি বলতেছি ডাইরেক্ট বার্সেলোনা প্লেড লাইক শিট। বার্সেলোনার আজকে কোনো খেলাই হয় না, ডাইরেক্ট এই খেলার থেকে মাঠে না নামাটা বেটার ছিল। প্রথমে যে জিনিসটা বলতে হবে যে লাস পালমাস খুব সুন্দরভাবে বার্সেলোনাকে হোমওয়ার্ক করে আসছিল এবং সবচেয়ে যেটা আজকে দেখার, হ্যাঁ বার্সেলোনার হারার পরও সব থেকে যেটা আমার কাছে ভালো লাগছে যে গেমটা ওয়ান সাইডেড হয়নি। গেমটা দুই পক্ষই সমানভাবে অ্যাটাক কাউন্টার অ্যাটাকের মধ্য দিয়ে গেছে। লাস পালমাসের সব থেকে বড় সুবিধা ছিল যে তারা বার্সেলোনার যে হাইল্যান্ড ফুটবলের যে প্রবলেমেটিক ওয়েটা সেটা খুব ভালো মতো রিড করছে। এই প্রবলেমটা কি আমি আপনাকে বুঝাই। প্রথমে যদি বার্সেলোনার ফরমেশন দেখেন, ইউজুয়াল ফরমেশনেই কিন্তু খেলছে 4-2-3-1। লাস পালমাসও কিন্তু ঠিক সেম পজিশন নিয়ে মাঠে নামছে। কিন্তু লাস পালমাস কোথায় অ্যাডভান্টেজ পাইছে জানেন? লাস পালমাস খুব ভালো মতো জানে যে বার্সেলোনা হ্যান্সি ফ্লিক খেলবে হাইল্যান্ড ফুটবল, আর কখনোই একটা টিম হাইল্যান্ড ফুটবলে টানা 90 মিনিট হাইলাইন মেনটেন করতে পারবে না। এইখানে লাস পালমাস নিছে অ্যাডভান্টেজ। তারা খুব ভালো মতো জানে যে যদি কোনোভাবে এই অফসাইড ট্র্যাপ থেকে একটুর জন্য বেঁচে গেলে হলেও যদি একটা বল বের করে দেওয়া যায় থ্রু টু ইয়োর স্ট্রাইকার বা উইঙ্গার, তাহলে ওইখানে বার্সেলোনার গেম ওভার, খুব সুন্দরভাবে গেম ওভার হয়ে যাবে। কারণ কি, হাইল্যান্ড ফুটবলের ডিফেন্ডাররা কিন্তু সবসময় আগায় থাকে, উপরে থাকে। তাই এইখানে যদি আপনার স্ট্রাইকার বা উইঙ্গার কোনোভাবে একটা বল থ্রুতে পেয়ে যায় এবং সেইখানে যদি অফসাইড না হয়, তাহলে কিন্তু ডিফেন্ড পজিশনে আপনার এক গোলকিপার ছাড়া আর হয়তো একটা ডিফেন্ডার ছাড়া আপনাকে কিন্তু আর বাধা দেওয়ার মতো কেউ নাই। ঠিক এই জিনিসটাই কিন্তু লাস পালমাস কাজে লাগাইছে এবং তার সবচেয়ে বড় প্রমাণ সিলভার যে সেকেন্ড গোলটা ছিল সেটা। ওই গোলটা নিয়ে কথা বলবো, বাট মোরাল অফ দ্য স্টোরি ইজ লাস পালমাস খুব সুন্দরভাবে বার্সেলোনার এই অফসাইড ট্র্যাপটা রিড করতে পারছে। লাস পালমাস নিজের খেলার ক্ষেত্রে কি করছে? লাস পালমাস এখানে দুইটা খুব সুন্দর ট্রিক্স অ্যাপ্লাই করছে। প্রথম যেটা, যখন বার্সেলোনার পায়ে বল ছিল, যখন বার্সেলোনা অ্যাটাকে গেছে, তখন লাস পালমাস নিজেরা প্রচন্ড লো ব্লকে চলে আসছে, ডিফেন্স লাইন একেবারে টাইট করে ফেলছে, নিচের দিকে চলে আসছে। ডিফেন্স লাইন আপে 6-7 পর্যন্ত প্লেয়ার ছিল এক একটা টাইমে, এবং এর কারণে বার্সেলোনা কিন্তু শুট নেওয়ার খুব একটা সুযোগ পায় নাই। তখন বার্সেলোনার হাতে দুটোই মাত্র অপশন ছিল, এক হয় লং বল খেলো, না হলে দূর থেকে শট দাও, যেটা আমরা রাফিনার গোল থেকে দেখতে পারি। আর ঠিক যখন লাস পালমাসের পায়ে বল থাকে, অর্থাৎ লাস পালমাস যখন অ্যাটাক করতেছে, সেই সময় তারা সবাই মিলে হাইলাইন ফুটবল মেনটেন করতেছে। ইনফ্যাক্ট তাদের ডিফেন্ডাররাও কিন্তু তখন অ্যাটাকে যুক্ত হচ্ছে। লাস পালমাস আজকে বার্সেলোনাকে খুব সুন্দরভাবে রিড করে আসছে। আর এটাই কিন্তু আমি শুরু থেকে বলতেছিলাম যে এই যে হাইলাইন মেনটেন করা, এই যে একচাটিয়া পাওয়ার ফুটবলের উপরে থাকা, এখন সিজনের মিডিল দিকের প্রায় একেবারে লাস্ট পজিশন, অর্ধেক সিজন কিন্তু অলমোস্ট শেষ। এখন তো প্রত্যেকটা দলই জানে যে বার্সেলোনা এই কাজই করবে এবং তাদের মেন্টালিটি এইটা যে বার্সেলোনার সাথে খেলতে গেলে আমাদের অবশ্যই হাইল্যান্ড ফুটবল এবং অফসাইড ট্র্যাপ এই দুইটা মাথায় রাখতে হবে, এবং আমরা কিন্তু আজকে টেকনিক্যালি সেইখানেই ধরাটা খাইছি। এবার আসি প্লেয়ার টু প্লেয়ার কথায়। বার্সেলোনার আজকে 11টা প্লেয়ারের 11 জনই খারাপ খেলছে, ফ্রম পেনা টু লেভেন্ডস্কি, প্রত্যেকেই প্লেড লাইক শিট। কিভাবে সেটা আমাকে একটু গালিগালাজ করার আগে প্লিজ আমার পয়েন্টগুলো একটু বুঝেন। আজকে কাসাডো খেলে নেই ডিউ টু তার লাস্ট ম্যাচের লাল কার্ড, আজকে অলমো খেলে নেই। প্রথমত টেকনিক্যালি একটা ভুলের কথা আপনাদেরকে বলি, যেহেতু অলমো খেলে নাই সেইখানে আমরা খেলাচ্ছি ফার্মিন লোপেস। আমরা যেহেতু ইয়ামালো ছিল না মাঠে, আমরা রাফিনাকে ডান সাইডে নিয়ে এসে আমরা বাম সাইডে পাবলো তোরেকে উঠাইছি এবং আমরা পিভট পয়েন্টে গাভির সাথে পেদ্রির পেয়ার করছি। কোনো ভুল কি আপনাদের চোখে পড়তেছে? কখনোই আপনি এএমএফ পজিশনে যেখানে অলমো একটা খুব অ্যাগ্রেসিভ ফুটবল ডেলিভার করতো, আপনি সেটা কিন্তু ফার্মিন লোপেজের কাছ থেকে এক্সপেক্ট করতে পারেন না। আমরা কি ওইখানে পেদ্রিকে খেলাইতে পারতাম না? এখন অনেকেই হয়তো বলবেন যে ভাই এর আগে যত ভিডিও আপনার দেখছি, আপনি তো যখন গাভিকে আর কাসাডোকে পেয়ার করা হইতো, আপনি যখন পেদ্রিকে উপরে উঠানো হইতো, এটা তো পছন্দ করতেন না। ভাই কারণ তখন কাসাডো মাঠে ছিল, আর আমাদের জন্য কাসাডো আর পেদ্রি একটা প্রুভেন পেয়ার ছিল ডিএম পজিশনে।
তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে যেই প্লেয়ার দুজন নিজেদের মধ্যে খুব ভালো একটা কোলাবোরেশন করতে পারে, আমরা এই প্লেয়ারটাকে কেন ভাঙবো? এই জন্য আমি কখনোই এটাকে সাপোর্ট করতাম না। বাট আজকে যখন অলমো নাই, আজকে যখন কাসার্ডো নাই, আমরা কিন্তু চাইলেই খুব সহজে লোপেসকে বাম সাইডে নিয়ে যেতে পারতাম। আমরা এই যে গাভির সাথে পাবলো তোরের কিন্তু পেয়ারা ঘটাতে পারতাম, আর আমরা পেদ্রিকে ড্যানি অলমোর জায়গায় এএমএফ এ কিন্তু খেলাতে পারতাম। তাহলে পেদ্রি কিন্তু আমাদেরকে ওই এএমএফ পজিশনে ওই ইন্টেন্সিটিটা দিতে পারতো, ওই প্রেশারটা ক্রিয়েট করতে পারতো। এইটা একটা আমার কাছে টেকনিক্যাল ভুল লাগছে, যে আমি কখনোই পেদ্রি মাঠে থাকা অবস্থায় যেখানে কাসাডো নাই, ড্যানি অলমো নাই, সেখানে আমি কখনোই ফার্মিন লোপেসকে অ্যাজ এ এএমএফ পজিশনে, পেদ্রি যেখানে আসে মাঠে, আমি কখনোই তাকে ওইখানে অ্যাপয়েন্ট করব না। এর ব্যতিরেকে যদি কোনো কথা বলতে হয়, আজকে প্রত্যেকটা প্লেয়ার, স্পেশালি গাভি, আচ্ছা যারা আমার চ্যানেল অনেকদিন ধরে দেখতেছেন, আমি কিন্তু সবসময় গাভিকে খুব প্রোটেক্ট করে আসছি। গাভি এই সিজনে ইঞ্জুরি থেকে আসার পরে আমি কিন্তু সবসময় তাকে বেনিফিট অফ ডাউট দিছি। সে সাবস্টিটিউট নামুক, মূল একাদশে থাকুক, খেলা স্টার্ট করুক না করুক, আমি সবসময় বলছি যে না, ইঞ্জুরি থেকে আসছে, একটু ইউজড হইতে দাও, গাভি ভালো প্লেয়ার, সে খেলবে, সে ভালো খেলবে। বাট আজকে সে যেটা খেলছে, সে আমার নাক কান কাটাই দিছে, সে আমার একদম মুখে চুনকালি মাখাই দিছে। না বলের অ্যাকুরেসি ঠিক ছিল, সে বল রিসিভ করে বল নিয়ে টার্ন করতে যে পড়ে যাইতেছে ভাই, তারে কেউ টানে নাই, কিচ্ছু না, সে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। কেন ভাই? এই ডিসব্যালেন্স না হওয়ার জন্যই তো হ্যান্সি ফ্লিক ওরকম রিস্ট্রেন স্ট্র্যাপ দিয়ে তোমাদেরকে ট্রেনিং গ্রাউন্ড ওইভাবে পাগলের মতো, কুত্তার মতো ট্রেনিং করাইতেছে। তারপরও তোমরা কিভাবে পড়ে যাও? বালদের বিষয়টা বোঝা যায় যে না, সে বড় একটা নক খাইছে, সে কনকাশনে ভুগছে, সে পড়ে গেছে, তোমার টানলো না, কিছু করলো না, তুমি বল নিয়ে ঢ্যাপ হয়ে পড়ে গেলা, তুমি কি কাঠা? মানে এইগুলা ভাই খুব, আজকে কার নাম নিব বলেন না? আমি আজকে লেভেনডস্কির কোনো ফিনিশিং পাইছি, সে বল রিসিভ করতেছে, হ্যাঁ বুঝছি যে যখনই বার্সেলোনা এটাকে গেছে, লাস পালমাস একেবারে লো ব্লকে চলে গেছে, বাট যেই কয়টা চান্স তোমাকে দেওয়া হয়েছে, তুমি ফার্স্ট টাচেই শুট করতা। যেহেতু দেখতেছো লো ব্লকে খেলা চলতেছে, তুমি সেকেন্ড বারে ফার্স্ট টাচে শুট করতা। তুমি অপরচুনিটিগুলো, আমার আজকে অবভিয়াসলি বলতে হবে রাফিনার কথা। আমি রাফিনার কথা কি বলবো? ক্যাপ্টেন হিসেবে রাফিনা অলওয়েজ সাকসেসফুল, এবং বার্সেলোনার যতগুলো ক্যাপ্টেন অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ক্যাপ্টেন ছিল, যারা ক্যাপ্টেন্সি করছে, যারা অধিনায়ক হইতে চাইছে, লিডার হইতে চাইছে, আপনি যদি এরকম 3টা প্লেয়ারের নাম নেন, তাহলে আপনাকে রাফিনার নাম নিতে হবে। রাফিনার একটা যোগ্য লিডারের খাতায়, বার্সেলোনার জন্য একটা যোগ্য লিডারের খাতায় নাম থাকবে, এবং সে কিন্তু যথেষ্ট করছে মাঠে। সে একটা গোল দিছে, তার 2টো গোল, একটা তো অফসাইডে পড়ে গেল, আর আরেকটা তো যেটা সেকেন্ড হাফের আগে ছিল, ওইটা তো বারে লেগে চলে গেল। এরপরেও আরেকটা গোল সম্ভবত বারে লাগছিল, একটা গোল সে দিছে। এবং আজকে ওভারঅল খেলায় 2টো না 3টা প্লেয়ারের নাম, এই রাফিনহা, পেদ্রি এবং ইনিয়াগো মার্টিনেস, এই 3টাই আমি অ্যাক্টিভ প্লেয়ার দেখছি। হ্যাঁ, এদের কাছ থেকেও ভুল হয়েছে, বল যে ছুটে নাই তা না, এরাও যে হকচকায় নেই তা না, কিন্তু দে হ্যাভ ট্রাইড। রাফিনার কথা আলাদা করে বলার কিছু নাই। পেদ্রির তার পজিশনের খুব সুন্দর ইন্টেন্সিটি ছিল, কিন্তু প্রবলেম হয়ে গেছে কাসাডোর অনুপস্থিতি, এবং আমি আজকে কাসাডোকে অনেক বেশি মিস করছি। এবং এখন যদি যারা আমার সাথে তর্ক করতেছিলেন যে গাভি খুব ভালো, হ্যাঁ, তার গাভি ভালো, তাতে সন্দেহ নাই, পেদ্রি এমএফএ খেলতে পারে না, এটা আমি কখনো বলি নাই। বাট পয়েন্ট ইজ, আপনার পেয়ার, আপনার সঙ্গী আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে খেলার মাঠে, ব্রাদার ইন আর্ম যাকে বলে, এবং সেটা কাসাডোর জন্য পেদ্রি, এবং পেদ্রির জন্য কাসাডো। এবং এই পেয়ারটা একটা আনবিটেবল পেয়ার, এবং সেই দিক থেকে চিন্তা করলে আজকে গাভি এবং পেদ্রির যে পেয়ারটা ছিল, আমি সেইখানে আজকে কাসাডোকে খুব বেশি মিস করছি, খুব বেশি। আর তার সাথে ইনিয়াকি পেনা, টু বি অনেস্ট আজকে ইনিয়াকি পেনাকে আমি কোনো দোষ দিব না, কারণ সে কয়েক জায়গায় খুব ভালো ভালো কিছু অ্যাটাককে সে ডিসিভ করছে, এবং হি ট্রাইড হিজ বেস্ট। এবার যদি লাস পালমাসকে নিয়ে কথা বলি, ওভারঅল তাদের খেলা ভালো ছিল, অবভিয়াসলি তাদের খেলা ভালো ছিল, কিন্তু আমার সিলভার গোলটা নিয়ে, যেটা আমি শুরুতে বললাম যে ওই গোলটা নিয়ে আমি কথা বলবো, সিলভার গোলটা, কংগ্রাচুলেশনস টু হিম, সে খুব সুন্দর একটা গোল দিচ্ছে। বাট আমার পয়েন্ট হচ্ছে, তার শোল্ডার টু শোল্ডার আমাদের ডিফেন্ডার, কাঁধে কাঁধ লাগানো, সেইখান থেকে কিভাবে কাটব্যাক করে তুমি ডিফেন্ডারের গায়ের সাথে গায়ে লাগানো অবস্থায় কিভাবে তোমাকে অপোনেন্ট কাটব্যাক করতে পারে ভাই। বার্সেলোনা ফাকড আপ আজকে বিগ টাইম, বিগ টাইম। এবং রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের টপে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। রিয়াল মাদ্রিদ নেক্সট খেলা যদি জিতে যায়, রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের টপে উঠে যাচ্ছে লা লিগার। চ্যাম্পিয়ন্স লিগের কথা বাদ দেন, লা লিগায় রিয়াল মাদ্রিদ টপে উঠতেছে বেসড অন তাদের নেক্সট খেলা, বাট যেটার প্রবাবিলিটি সব থেকে হাই। আমরা যদি এইভাবে খেলতে থাকি, তাহলে ওই যে জাভির যে সিজনে হয়েছিল, যে আমরা খুব ভালোভাবে সিজন শুরু করছিলাম, ইনজুরিতে পড়তে পড়তে আমরা একেবারে মধ্য সিজন আসতে আসতে একেবারে ধ্বংস হয়ে গেলাম, ঠিক সেম জিনিস আমি চোখের উপরে দেখতেছি। এখন এই সিজনের বিষয়টা হচ্ছে কি, যে জাভির সিজনে আমি জাভিকে দোষ দিতে পারছি, যারে তোমার কোনো প্ল্যানিং নাই, তোমার হাতে যাই প্লেয়ার থাকে তুমি খালি এক্সকিউজ দাও, টাকা দাও প্লেয়ার কেন, টাকা দাও প্লেয়ার কেন।
হ্যান্সি ফ্লিককে দোষ দেওয়ার কোনো জায়গা নেই, কারণ সে একটা ভাঙা টিম নিয়ে সে এইভাবে প্ল্যান করে করে খেলাচ্ছে, একটা ইনজুরি প্রন টিম নিয়ে। তার কাছে ইয়ামাল নাই, তার কাছে কাসাডো নাই, সে অন্যান্য জায়গার থেকে প্লেয়ার গোসায় না, যে প্লেয়ারগুলো জেরার্ড মার্টিনকে আমাদের প্রথমভাবেই নামানো লাগছে, যেই জেরার্ড মার্টিনকে নামানোর কোনো মানে আমি পক্ষেই না, জেরার্ড মার্টিনের বার্সেলোনাতে রাখাতেই আমি কোনো পক্ষে না, সেই জেরার্ড মার্টিনকে আমাদের আবার খেলানো লাগছে। মানে হাউ ব্যাড ইট কুড বি। সি ইউ অন দি আদার ওয়ান।